আমি অনেক সুন্দর ছিলাম দেখতে। আমাকে যে ছেলেই দেখতো সেই কাছে পেতে চাইতো। আমার বয়স ১৬ বছর। আমার নাম দীপিকা। আমার দিদির বিয়ের পরে যখন তাদের বাড়ি যাই, তখন ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে আমার নিজের দিদি এরকম করবে। কারণ আমার দিদি নিজেই তার বরের সঙ্গে আমাকে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করতে বলেছিল। সেদিন রাতের বেলা দিদির কথা মতো আমার জামাইবাবু আমার সঙ্গে জোর জবরদস্তি একটা ঘরে ঢুকে। আসলে আমরা ২ বোন ছিলাম। আমার বড় দিদি আমার থেকে অনেকটাই বড় ছিল। আমার বড় দিদি আমার মতো অতটা সুন্দরী ছিল না। কারণ সে আমার নিজের নয়, সৎের দিদি ছিল। এই কথাটা আমি পরে জানতে পেরেছিলাম। আসলে আমার বাবার যখন ১ম স্ত্রী মারা গেছিল, তখন আমার দিদির বয়স ৮ বছর ছিল। তারপরে বাবা আমার মাকে ২য় বিয়ে করে। তারপরে আমি জন্মগ্রহণ করি। আমি দিদির থেকে ১০ বছরের ছোট ছিলাম। আমি তখন অতটা বুঝতাম না। আমার বাবা-মাও কখনো বলেনি যে আমার বড় দিদি নিজের নয়, সৎের দিদি। আমি তাকে নিজের দিদির মতোই ভালোবাসতাম। আমার দিদির নাম ছিল নন্দিনী। দিদির যখন বিয়ের সম্বন্ধ আসে এবং বিয়েটা ঠিক হয়, তখন সবথেকে বেশি কষ্ট আমার হয়েছিল। কারণ আমি ছোট থেকেই দিদিকে নিজের কাছে পেয়েছিলাম এবং দিদিও আমাকে অনেক ভালোবাসতো। আমার মাও দিদিকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছিল। কোনোদিন আমরা বুঝতে পারিনি যে আমার দিদি নিজের নয়, সৎের। দিদির যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটির নাম ছিল রনি। ছেলেটি ভালো কাজবাজ করত এবং তাদের নিজস্ব বাড়িও ছিল। ছেলেটির মা ছিল না, মারা গেছিল অনেক আগেই। ছেলেটির বাবা ছিল এবং তার বাবাও খুব অসুস্থ থাকত। রনি তার বাবার একমাত্র সন্তান ছিল। রনি জামাইবাবুর কোনো ভাই বোনও ছিল না। এদিকে যখন থেকে রনি জামাইবাবুর সঙ্গে আমার দিদির বিয়ে ঠিক হয়েছিল, তখন থেকেই আমি দিদির সঙ্গে আরও বেশি করে টাইম কাটাতাম এবং এই কয়েকদিনের মধ্যে আমি তার সঙ্গে আরও বেশি ক্লোজ হয়ে গেছিলাম। আমি যখন দিদির সঙ্গে কথা বলে অনেক বেশি ইমোশনাল হয়ে যেতাম, তখন সে আমাকে বলতো, "অসুবিধা কী আছে? যখনই তোর মন খারাপ করবে তুই আমার বাড়িতে এসে থেকে যাবি।" আমি তখন নন্দিনী দিদিকে বলেছিলাম, "দিদি, আমি তোমার সঙ্গে তোমার শ্বশুরবাড়ি চলে যাব।" দিদি তখন আমার এই রকম উৎপটাং কথা শুনে হাসতো। তারপর ধীরে, ধীরে দিদির বিদায়ের দিন চলে আসে এবং দিদির বিয়ে হয়ে চলে যায় শ্বশুরবাড়িতে। দিদির যেদিন বিদায় ছিল সেদিন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং দিদিকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। তখন রনি জামাইবাবু আমার হাত ধরে বলেছিল, "আরে বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? কিছুদিন পরে তোমাকেও নিয়ে যাব। তখন তুমি তোমার দিদির সঙ্গেই থাকবে।" তারপর নন্দিনী দিদি নিজের শ্বশুরবাড়ি চলে যায়। সে শ্বশুরবাড়ি যাওয়ার পরে টানা ৪ মাস নিজের শ্বশুরবাড়িতেই ছিল। যেহেতু তার শ্বশুর নাকি অসুস্থ ছিল এবং তার শ্বশুর নাকি নিজের ঘর থেকেও বের হতো না। তাই সে ঘন, ঘন বাবার বাড়ি আসেনি এবং আমিও নিজের পড়াশোনার চাপে ব্যস্ত ছিলাম। তাই দিদির বাড়ি যাওয়ার আর সুযোগ হয়নি। বাবা ও মা ফোন করে দিদি ও জামাইবাবুকে ডাকতো। তাই দিদি ও জামাইবাবু বিয়ের ৪ মাস পরে আমাদের বাড়িতে থাকতে এসেছিল। প্রায় ২-৩ দিন থাকার পরে দিদি আবার তার শ্বশুরবাড়িতে ফিরে যায়। যে ২ দিন দিদি ও জামাইবাবু এ বাড়িতে ছিল, সেই ২ দিন আমার জামাইবাবু আমাকে ও দিদিকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিল এবং আমাকে অনেক জিনিসও কিনে দিয়েছিল। এখানে আসার পরে দিদি জামাইবাবুকে সারাক্ষণ শুধু একটাই কথা বলতো, "তোমার শালী যা চাইছে তোমাকে তাই দিতে হবে। তুমি আমাকে দিতে পারো আর না পারো।" জানি না কেন দিদি জামাইবাবুকে চাপ দিয়ে আমাকে অনেক জিনিস দেওয়া করিয়েছিল এবং সেই জিনিসগুলো অনেক দামি, দামি ছিল। যদিও বা আমি সেগুলো নিতে চাইনি। কিন্তু জোর করে আমার দিদি জামাইবাবুর হাত দিয়ে সেই জিনিসগুলো নিতে বলেছিল। সেই দামি জিনিসগুলোর মধ্যে ছিল একটা সোনার কানের দুল, একটা অনেক দামি ড্রেস। আমি তো বুঝতে পারছিলাম না দিদি এত দামি জিনিস জামাইবাবুকে দিয়ে আমাকে কেন দেওয়া করাচ্ছিল। শুধু তাই নয়, সেদিন কানের দুলটা কেনার পরে দিদি জামাইবাবুকে বলেছিল, "এই কানের দুলটা তুমি নিজের হাতে দীপিকাকে পরিয়ে দাও।" কারণ এই কানের দুলটা দিদিও আমাকে পরাতে পারত। তখন জামাইবাবু খুশি, খুশি আমাকে কানের দুল পরিয়ে দিয়েছিল। যদিও বা আমি দিদি ও জামাইবাবুকে বারণ করেছিলাম যে, "আমাকে পরিয়ে দিতে হবে না, আমি নিজে থেকেই পরে নিব।" কিন্তু দিদি ও জামাইবাবু আমার একটাও কথা শোনেনি। জানি না কেন তারা আমাকে এত পটানোর চেষ্টা করছিল। তারপরে বাড়ি এসে ভেবেছিলাম দিদি আমাকে হয়তো অনেক বেশি ভালোবাসে, তাই দামি, দামি জিনিস কিনে দিয়েছে। আমি সাধারণত ওই ধরনের মেয়ে ছিলাম না যে কিনা জামাইবাবুর পকেট একদম খালি করে দিবে। তারপর তারা চলে যায় নিজের বাড়ি। দিদির বাড়ি যাওয়ার আগে আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, "তোমার শ্বশুর তো অনেক বেশি অসুস্থ মানুষ। তাহলে উনি একা কিভাবে আছেন?" দিদি ও জামাইবাবু তখন বলেছিল, "আমার শ্বশুরের বোনের বিয়ে ওখানেই হয়েছে। তাই আমার শ্বশুরের বোন এই ২ দিনের জন্য তার ভাইয়ের কাছে আছে এবং উনি দিদির শ্বশুরকে নাকি ২-৩ দিনের জন্য দেখাশোনা করবেন।"
তারপর দিদি চলে যাওয়ার ৪ মাস পরে জানতে পারি দিদি নাকি গর্ভবতী হয়েছে। দিদি নিজেই ফোন করে এই কথাটা আমাদের বাড়িতে সবাইকে বলেছিল। এই কথাটা শোনার পরে আমরা বাড়িতে সবাই অনেক খুশি ছিলাম। কিন্তু দিদি বলেছিল তার একটা সমস্যা হয়েছে। দিদির অনেক কষ্ট করে নাকি এই বাচ্চাটা এসেছিল এবং ডাক্তারে পরিষ্কারভাবে বারণ করেছিল যাতে খুব বেশি হাঁটাচলা ও ভারী জিনিস না তুলে এবং অনেক সাবধানে থাকতে বলেছিল। ওদিকে দিদিকে এই বাড়ির সমস্ত কাজ ও তার অসুস্থ শ্বশুরের দেখাশোনা সবকিছুই আমার নন্দিনী দিদিকে করতে হতো। তাই বাড়িতে ফোন করে নন্দিনী দিদি মাকে বলেছিল, "মা, তুমি যদি এসে থাকতে পারো তাহলে তো খুব ভালো হতো।" মা তখন বলেছিল, "১-২ দিনের ব্যাপার হলে তো আমি নিজেই চলে যেতাম। কিন্তু ৯ মাস ধরে ওখানে থাকা তো সম্ভব না।" মা সেই মুহূর্তে বেশি ভাবনা চিন্তা না করে বলেছিল, "দীপিকার তো পরীক্ষা শেষ হয়ে গেছে। ও এখন ২-৩ মাস তো এমনিতেই বসে থাকবে। তাই ওকেই তোর কাছে পাঠিয়ে দেব। তাহলে ও তোর দেখাশোনা করবে।" এই কথাটা শোনার পরে নন্দিনী দিদি অনেক খুশি হয়েছিল এবং মাকে বলেছিল, "এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। যেহেতু আমি তোমার বাড়ি এখন যেতে পারবো না। দীপিকা আমার পাশে থাকলে আমার অনেক সাহায্য হবে। ওকে তুমি যত তাড়াতাড়ি পারবে আমার কাছে পাঠিয়ে দিও মা।" তারপরে আমি যখন বাড়ি আসি মা আমাকে বলে, "দীপিকা, তোকে নন্দিনীর বাড়ি যেতে হবে। দিদির বিয়ে হতে এতদিন হয়েছিল কিন্তু তার শ্বশুরবাড়ি যাওয়ার আমার সুযোগ হয়নি।" এই কথাটা শুনে আমি খুশিতে লাফাতে শুরু করি। কারণ আমি এই আশাতেই বসেছিলাম যে কবে আমি নন্দিনী দিদির বাড়ি যেতে পাবো। তার পরের দিন সকালবেলা বাবা আমাকে নিজে নিয়ে গেছিল নন্দিনী দিদির বাড়ি। নন্দিনী দিদির বাড়ি যেতে ৩ ঘন্টা সময় লাগতো। আমি তো গাড়িতে বসে ভাবছিলাম কতক্ষণে দিদির সঙ্গে দেখা হবে, কতক্ষণে দিদির বাড়িতে পৌঁছাবো। দিদিকে দেখার জন্য মনের মধ্যে একটা আনন্দ ছিল। কারণ আমি সেদিন ১ম দিদির বাড়ি যাচ্ছিলাম। বিয়েতে কিছু কারণের জন্য দিদির বাড়ি যেতে পারিনি। তারপর দিদির বাড়িতে যখন পৌঁছাই তখন ঘরে ঢুকতে ১ম এই যে ঘরটা ছিল সেই ঘরে দিদির শ্বশুরমশাই শুয়েছিল। দিদি বলে, "আগে আমার শ্বশুরের সঙ্গে দেখা করে নে।" দিদির শ্বশুরের ঘরে ঢুকতেই আমি উনাকে প্রণাম করি। প্রণাম করতেই মুখের অঙ্গি-ভঙ্গি দেখে আমার খুব একটা ভালো লাগেনি। কারণ উনি কেমন যেন একটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন এবং বিড়বিড় করে কী সব বলছিলেন। দিদি তখন বলে, "এবার চল এখান থেকে। তোরা অনেক দূর থেকে এসেছিস, খাওয়া-দাওয়া করবি।" দিদির শ্বশুরের ঘর থেকে বেরোনোর সময় আমি পেছন ঘুরে তার শ্বশুরের মুখের দিকেই তাকিয়ে দেখেছিলাম। উনি কেমন যেন একটা মুখের ভঙ্গি করেছিলেন, যেটা আমার ভালো লাগেনি। ঘরের ভিতরে ঢুকে দেখি দিদি অনেকগুলো খাবার টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছে। বাবা ও আমি ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়ি। জামাইবাবু তখনও অফিস থেকে বাড়ি ফেরেনি। তারপর দিদি আমাকে ও বাবাকে খেতে দেয়। বাবা তো বেশিক্ষণ থাকতে পারেনি। ২-৩ ঘন্টা থাকার পরেই বাবা বাড়ি ফিরে যায়। কারণ ওদিকে আমার মাও একা ছিল। তারপর সেদিন বিকেলবেলা জামাইবাবু এসে বলে, "দীপিকা, তুমি এসেছো, এবার তোমার দিদির অনেক সাহায্য হবে।" এটা বলে জামাইবাবু আমার কাছে আসে এবং হাত ধরে বলে, "তোমাকে অনেক ধন্যবাদ এই বাড়িতে আসার জন্য। কারণ এমনিতেই ডাক্তার তোমার দিদিকে বেড রেস্ট করতে বলে দিয়েছে। খুব সাবধানে থাকতে হবে তোমার দিদিকে, নইলে আমাদের বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে।" সেদিন সারাদিন আমি দিদির ঘরেই ছিলাম। তারপর যখন জামাইবাবু বাড়ি চলে আসে, তখন আমি দিদির রুম থেকে নিজের রুমে চলে যাই। দিদি নিজে তার রুমের সামনে যে আরেকটা রুম ছিল, ওই রুমে আমাকে নিয়ে যায় এবং বলে, "আজ থেকে এটাই তোর রুম।" রুমে ঢুকে আমি আলমারির মধ্যে আমার সমস্ত জামাকাপড়গুলো গোছগাছ করে রেখে দিয়েছিলাম। তারপর রাতের বেলা যখন আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছিলাম, কিছুক্ষণের মধ্যে আমার মনে হয়েছিল বাথরুমে কেউ যেন উঁকি মেরে আমাকেই দেখছে এবং আমি ভয় পেয়ে তাড়াতাড়ি জামাকাপড় পরে বাথরুম থেকে বেরিয়ে আসি। বাথরুমের দরজা খুলতেই দেখি কেউ যেন বাথরুমের ওই পাশ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু কে ছিল আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু ওটা বুঝতে পেরেছিলাম যে বাথরুমের কেউ উঁকি মেরে আমাকেই দেখছিল। পরের দিন সকালবেলা দিদির ওঠার আগেই আমি রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম। যেমন বাসন মাজা, ঝাঁট দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, তারপর চা করা, এই কাজগুলো করে রেখে দিয়েছিলাম যাতে দিদির সাহায্য হয়। ওই সময় দেখি দিদির শ্বশুর দরজা ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। উনার তাকানো দেখে আমার খুব ভয় লেগেছিল। আমি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। উনি তখন দরজা ধরে দাঁড়িয়ে বলেন, "দীপিকা, তুমি খুবই সুন্দর দেখতে। তুমি একটু সাবধানে এই বাড়িতে থাকবে।" নন্দিনী দিদির শ্বশুরের মুখ থেকে এই ধরনের কথা শুনে তো আমাকে মোটেই ভালো লাগেনি। আমার আসার পরে দিদি অনেকটা আরাম পেয়েছিল। কারণ দিদিকে আমি ভারী কাজ একদমই করতে দিইনি। আমি রান্নাঘরে সমস্ত রান্নাবান্না ও ভারী কাজ করে নিতাম। একদিন রান্না করতে করতে আমার মনে হয়েছিল কেউ যেন আমাকে রান্নাঘরের বাইরে থেকে উঁকি মেরে দেখছে। তারপর আমি যখন রান্নাঘরের দরজার সামনে তাকিয়ে দেখি তখন দিদির শ্বশুরকে তার রুমের দিক থেকে বাইরে যেতে দেখেছিলাম।
আমি তখন বুঝে গেছিলাম দিদির শ্বশুর আমাকে সবসময় ফলো করছে। ওদিকে দিদি প্রথমে বলেছিল তার শ্বশুর নাকি অনেক অসুস্থ, তাই নাকি উনি নিজের ঘরেই থাকেন। তাহলে সেদিন আমি নিজের চোখে দেখেছিলাম উনাকে একটা জায়গা থেকে আরেকটা ঘরের দিকে যেতে। এই বাড়িতে ৩-৪ দিন থাকার পরে কি জানি কেন আমার ভয় লাগতে লেগেছিল। ভেবেছিলাম এই কথাগুলো দিদির সঙ্গে ডিসকাস করব। কিন্তু আবার অন্যদিকে ভাবলাম এই কথাগুলো বললে এই অবস্থায় দিদির উপরে অনেক বেশি চাপ হবে। তাই এই পরিস্থিতিতে দিদিকে এইসব কথা না বলাই ঠিক। তাই আমি নিজের মনের মধ্যে কথাগুলো রেখেছিলাম। সেদিন জামাইবাবু ও দিদি একসঙ্গে রুমের মধ্যে টাইম কাটাচ্ছিল। আমি সেই সময় ভুল করে তাদের রুমের মধ্যে ঢুকে পড়েছিলাম। তখন দিদি ও জামাইবাবু আমাকে দেখে বলে, "দীপিকা, তুমি দরজার সামনে কেন দাঁড়িয়ে আছো? ঘরে চলে এসো।" ঘরে ঢুকতেই জামাইবাবু আমাকে বলে, "শালিরা তো অর্ধেক ঘরবালি হয়। তাহলে তুমি লজ্জা কেন করছো?" দিদি তখন জামাইবাবুকে বলে, "কাল তুমি দীপিকাকে সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাবে। তাহলে ওকে ভালো লাগবে। ও যখন থেকে এসেছে এই ঘরের ভেতরেই ঢুকে আছে।" আমি তখন দিদিকে বলেছিলাম, "তোমাকে একা ছেড়ে আমি কোথাও ঘুরতে যাব না।" দিদি তখন বলে, "আমি একা কোথায় আছি? আমার শ্বশুর তো ঘরে থাকবে। তুই তোর জামাইবাবুর সঙ্গে কালকে ঘুরে আসবি। তাহলে তোকেও ভালো লাগবে।" দিদির কথা শুনে আমি আর না বলতে পারিনি। জামাইবাবু তখন বলে, "আরে তুমি কতদিন এই ঘরের মধ্যে বন্দি থাকবে? বাইরে ঘুরে আসলে তোমাকে একটু ভালো লাগবে।" তার পরের দিন বিকেলবেলা জামাইবাবু নিজের বাইকে করে আমাকে ঘুরতে নিয়ে গেছিল। বাইরে গিয়ে কিছুক্ষণ ঘোরার পরে একটা ফুচকাওয়ালার থেকে দিদির জন্য অনেকগুলো ফুচকা নিয়ে আসি। বাইরে গিয়ে জামাইবাবু আমাকে অনেক কিছু খাওয়ার জন্য জোর করেছিল। কিন্তু দিদি ছিল না তাই আমার ভালো লাগেনি। তাই আমিও কিছুই খাইনি। কিছু না খেয়েই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দিদি তো ফুচকা দেখে অনেক খুশি হয়েছিল এবং দিদির সঙ্গে আমিও কয়েকটা ফুচকা খেয়েছিলাম। ওই সময় জামাইবাবু ঘরে ঢুকে যায়। তখন দিদি জামাইবাবুকে বলে, "দীপিকার সঙ্গে তোমার কিছু কাজ হয়েছে না খালি হাতেই বাড়ি ফিরেছ?" দিদির এই কথা শুনে আমি তো আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম। দিদি আমার সঙ্গে জামাইবাবুর কি কাজ হয়ে যাওয়ার কথা বলেছিল। আমি তো কিছুই বুঝতে পারিনি। তারপর আমি ওই ঘর থেকে নিজের ঘরের দিকে চলে যাই। নিজের রুমে আসতেই দেখি ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। ঘরের লাইটটা জ্বলেনি। ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে এবং আমার মুখের মধ্যে হাত রেখে দিয়েছে। তখন ভয়ে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করি এবং কিছুক্ষণের মধ্যেই দেখি আমার আশেপাশে আর কেউ নেই। তখন আমি ভয়ে ওই অন্ধকারের মধ্যে কোনো রকমভাবে ওই রুম থেকে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসতেই দেখি দিদির শ্বশুর কোথা থেকে যেন ঘুরে এসে আবার নিজের রুমের মধ্যে ঢুকে যায়। আমার তো উনার উপরে সন্দেহ হয়েছিল। কারণ উনি ঘরের ভিতরে মাঝে মধ্যে এখান থেকে সেখানে হেঁটে বেড়াতেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এই কথাগুলো দিদিকে বলা ঠিক হবে কিনা। তার পরের দিন তো আমার শরীর থেকে মনে হয় যেন প্রাণটাই বেরিয়ে গেছে। যখন আমি রান্নাঘরে ছিলাম এবং জামাইবাবু হঠাৎ করে এসে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিল। তখন ভয়ে আমার হাত থেকে খুন্তিটা পড়ে যায় এবং চমকে উঠি। ও জোরে ধাক্কা দিয়ে জামাইবাবুকে পেছন দিকে ঠেলে দিই এবং বলি, "আপনি এটা কি করছেন?" জামাইবাবু তখন বলে, "তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছিল তাই জড়িয়ে ধরেছিলাম।" আমি তখন বলি, "আপনার লজ্জা করে না? আমি আপনার বউয়ের ছোট বোন এবং আপনি আমার উপরেই নোংরা নজর দিয়ে বসে আছেন।" উনি তখন শয়তানি হাসি হেসে আমার দিকে এগিয়ে আসেন। তখন আমি রেগে বলি, "একদম বাড়াবাড়ি করবেন না, নইলে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিব।" জামাইবাবু তখন বলে, "তুমি অনেক বেশি কথা বলতে শিখেছ, তাই না? তোমার মুখ আমি এখনই বন্ধ করে দিব।" তারপর পকেটের ভিতর হাত ভরে মোবাইল বের করেন। তারপর উনি নিজের মোবাইলে আমাকে যা দেখান, ওটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ উনি নিজের মোবাইলে আমার স্নান করার ভিডিও ক্যাপচার করে রেখেছিলেন। তারপর বলেন, "আমি যা চাইবো তোমাকে সেটাই দিতে হবে। নইলে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব। তারপর তুমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না।" ওটা দেখে আমি ভয়ে কাঁদতে শুরু করি এবং বলি, "জামাইবাবু, আপনার হাতে পায়ে ধরছি। আমার সঙ্গে এরকম কোনোদিন করবেন না। দয়া করে আপনি এই ভিডিওটা নিজের মোবাইল থেকে ডিলিট করে দেন।" তারপর উনি রান্নাঘরে আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেন। তখন আমি অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ি এবং ঘরের দরজাটাকে ভালো করে লক করে দরজা ধরেই বসে বসে কাঁদতে থাকি। আর ভাবি এই কথাগুলো যখন আমি দিদিকে বলবো তখন দিদির কী অবস্থা হবে। এই মুহূর্তে দিদি যখন এই কথাগুলো জানবে তখন দিদির কতটা খারাপ অবস্থা হবে। আমার দিদি তো আমার জামাইবাবুকে অনেক ভালোবাসতো।
কিন্তু জামাইবাবু এতটা নোংরা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেদিন সারারাত আমার ঘুম আসেনি এবং ভাবছিলাম যে এই কথাগুলো দিদিকে বলা ঠিক হবে কিনা। ওই দিনের পর থেকে যখন তখন জামাইবাবু আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করতেন। সেদিন আমি বাবা মাকে খুবই মিস করেছিলাম। ভেবেছিলাম সকালবেলা দিদিকে বলবো আমার শরীর খারাপ আছে তাই বাড়ি চলে যাব। সকালবেলা উঠে যখন নাস্তা রেডি করার পরে আমি দিদির কাছে যাই তখন দেখি জামাইবাবু দিদির কাছেই বসে আছেন। উনাকে দেখে তো আমি ভয়ে বেরিয়ে যাই। তারপর জামাইবাবু যখন অফিস চলে যায় তারপরে আমি দিদির কাছে গিয়ে বলি, "আমি বাড়ি যেতে চাই দিদি।" এখানে আমার অনেক মন খারাপ করছে। দিদি তখন জিজ্ঞেস করে, "কি হয়েছে? কেন মন খারাপ করছে তোর? আমার শ্বশুর কি তোকে কিছু বলেছে?" আমি তখন বলি, "না, কেউ কিছু বলেনি।" আমি তখন কাঁদতে শুরু করি এবং বলি, "আমি বাবা-মাকে অনেক মিস করছি।" দিদি তখন আমাকে জড়িয়ে ধরে বলে, "সামান্য এই কথার জন্য তোর মন খারাপ?" আমার কান্না দেখে দিদি বলে, "ঠিক আছে, তোর জামাইবাবুকে বলবো তোকে বাড়িতে রেখে দিয়ে আসবে।" ওটা শুনে তো আমার মন আরও খারাপ হয়। কারণ আমি জানতাম ৩ ঘন্টার রাস্তা মানে অনেকটা দূর এবং এই ৩ ঘন্টা আমি জামাইবাবুর সঙ্গে সেফটিভাবে বাড়ি যেতে পারব না। আমি দিদিকে বলেছিলাম, "না, জামাইবাবুকে আমার সঙ্গে যেতে হবে না। তুমি বাড়িতে ফোন করে বলে দাও বাবা আমাকে এখানে এসে নিয়ে যাবে।" দিদি তখন বলে, "হ্যাঁ, এটা করলেও হবে। তাহলে আমারও বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। তাহলে আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি বাবা এসে তোকে নিয়ে যাবে। এবার আর মন খারাপ করিস না।" তারপরে আমি দিদির ঘর থেকে কিছু না বলেই চলে যাই। কারণ জানতাম জামাইবাবুর ব্যাপারে এসব কথা শুনলে দিদি এই অবস্থায় ভেঙে পড়বে। সেদিন আমি দুপুরবেলা যখন নিজের ঘরে একটু শুয়ে আরাম করছিলাম তখন দেখি হঠাৎ করে জামাইবাবু আমার ঘরের ভিতরে ঢুকে আমার গায়ে হাত দিতে শুরু করেছে। আমার গায়ে হাত দেওয়া মাত্রই আমি চমকে উঠি। দেখি জামাইবাবু ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আমি তখন চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে দিই। আমার চিৎকার চেঁচামেচি শুনে দিদিও আমার ঘরের মধ্যেই চলে আসে। আমি তখন ছুটে গিয়ে দিদিকে জড়িয়ে ধরি আর বলি, "তুমি এরকম একটা মানুষের সঙ্গে কি করে সংসার করছো, যে কিনা নিজের শালীর উপরে নোংরা নজর দিয়ে বসে আছে? ভবিষ্যতে এই নোংরা লোক তোমাকে আর তোমার বাচ্চাকে কি দিবে?" দিদি তখন জামাইবাবুকে রেগে বলে, "তুমি একটা ১৭ বছরের মেয়েকে হ্যান্ডেল করতে পারছো না? এই মেয়ে তোমাকে ৭ দিন থেকে ঘুরাচ্ছে আর তুমি ওর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারছো না? ছি!" দিদির মুখ থেকে ওই কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। আমি তখন দিদির মুখের দিকে তাকিয়ে বলি, "দিদি, তুমি এসব কি বলছো? তুমি কি জানো জামাইবাবু আমার সঙ্গে কি করতে চাইছে? জামাইবাবু আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছে। আর তুমি কি না এসব বারণ না করে এসব আমার সঙ্গে করতে বলছো?" আমি তো ১ম এ জামাইবাবুকে আমার জীবনের সবথেকে বড় শত্রু ভেবেছিলাম। কিন্তু আমার জীবনের আসল বড় শত্রু যে আমার দিদিই ছিল, আমি নিজেও সেটা কল্পনা করতে পারিনি। আমার নিজের দিদি আমার জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক ওই সময় দিদি আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে জামাইবাবুকে বলে, "আজ যেমন করেই হোক তোমাকে এর সঙ্গে সম্পর্ক করতেই হবে।" আমি তখন দিদিকে বলেছিলাম, "তুমি জামাইবাবুকে আমার সঙ্গে কেন এরকম করতে বলছো? ওটা তোমার স্বামী, তোমার পেটে তোমার স্বামীর বাচ্চা আছে।" দিদি তখন হেসে বলে, "তুই যদি এই কাজটা না করিস তাহলে তোর জামাইবাবু কোনো দিনই বাবা হতে পারবে না। তোকে তোর জামাইবাবুর সঙ্গে সম্পর্ক করতেই হবে। আমি সব জানি তোর জামাইবাবু কী ধরনের মানুষ। তোর জামাইবাবু অন্য মেয়েকে বিয়ে করে আনবে, সেটা আমি কোনো দিনই দেখতে পারবো না। আর তোর জামাইবাবু নিজেরই সন্তান নেবে। ও কারো বাচ্চাকে অ্যাডপ্ট করবে না। যেটা খুশি আমি তোর জামাইবাবুকে কোনো দিনই দিতে পারবো না।" বিয়ের ৪ মাস পরে যখন জানতে পারি আমি কোনোদিনই মা হতে পারবো না, তখন থেকে আমি ও তোর জামাইবাবু এই প্ল্যানটা করেছিলাম যে তোকে এই বাড়িতে এনে তোর সঙ্গে জামাইবাবু সম্পর্ক তৈরি করবে। তাহলে তোর জামাইবাবুর একটা নিজের বাচ্চা হবে। আর এমনিতেও তুই তো আমার নিজের বোন না। তুই তো আমার সৎের বোন। তোর জন্য আমার কিসের এত মায়া হবে? তাই তোর থেকে আমার আমাদের নিজের বাচ্চা পাবো। আর এই কাজটা তোকে আমাদের জন্য করতেই হবে। আমি নিজের ও আমার বরের খুশির জন্য তোর কোরবানি দিতে রাজি আছি।" দিদির কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি আশ্চর্য হয়ে দিদির দিকে তাকিয়ে বলি, "তুমি কেমন কথা বলছো? আমি তো ছোট থেকে এটাই জানি তুমি আমার নিজের দিদি।" দিদি তখন বলে, "বেশি কথা বলে কোনো লাভ নেই।" দিদি তখন জামাইবাবুকে বলে, "ওকে পাশের ঘরে নিয়ে যাও। তারপর তুমি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো।" জামাইবাবু তখন হাত ধরে আমাকে টানতে, টানতে নিয়ে যেতে শুরু করে। আমি কাঁদতে, কাঁদতে দিদিকে বলি, "দিদি, আমার জীবনটা নষ্ট করো না। আমাকে বাড়ি যেতে দাও।" দিদি আমার কোনো কথা শুনেনি। ঠিক ওই সময় দিদির শ্বশুর নিজের ঘর থেকে বেরিয়ে জামাইবাবুকে মারতে শুরু করে এবং তার হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করে। তখন জামাইবাবু নিজের বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করে এবং নিজের বাবাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আর নিজের বাবাকে বলে, "তোমার বয়স হয়েছে, তাই আমার সঙ্গে লাগতে এসো না। আমার কাজে বাধা দিতে এসো না। নিজের ঘরে গিয়ে চুপচাপ থাকো। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার নিজের বাবা।" দিদির শ্বশুর তখন উঠে এসে জামাইবাবুকে বলে, "কি করবি? আমাকে মারবি? তোর কাজে বাধা দিলে? তাহলে মেরে ফেল।"
তাহলে আয় মেরে ফেল। কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি এই ছোট মেয়েটার সঙ্গে আমি কোনো অন্যায় কাজ হতে দিব না। দিদির শ্বশুর কোনো রকমভাবে আমার হাতটাকে ছাড়িয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে আসে এবং দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে দেয় এবং আমার মাথায় হাত বুলিয়ে বলে, "মা, তুমি একদম ভয় পাবে না। আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে কোনো অন্যায় কাজ হতে দিব না।" আমি তো অনেক দিন আগেই বুঝে গেছিলাম এরা নোংরা কিছু কাজ করার জন্য প্ল্যান করছে। আমি ভাবতেও পারিনি আমার নিজের ছেলে এত নোংরা মনের হবে। আমি তো তাকে ছোট থেকে ভালো শিক্ষা দিয়েছিলাম। তারপরেও সে শয়তান হবে আমি তো ভাবতেও পারিনি। তারপর দিদির শ্বশুর বলে, "আমি বুঝতে পেরেছিলাম আজকে এরা তোমার সঙ্গে কিছু খারাপ করবে। কারণ কাল রাতেই আমি তোমার দিদি ও আমার ছেলের কথা শুনতে পেয়েছিলাম। তাই আজ সকালে আমি তোমার বাবাকে ফোন করে বলেছিলাম যত তাড়াতাড়ি পারবে এই বাড়িতে যাতে চলে আসে।" ওদিকে দরজায় বাড়ি দিয়ে জামাইবাবু বলে, "দরজা না খুললে আমি ভেতরে ঢুকে পড়ব দরজা ভেঙে। আর বেশি বাড়াবাড়ি করলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব। নইলে ঘর থেকে বেরিয়ে এসো।" দিদি তখন পাশ থেকে বলে, "নিজের জীবনটা যদি ভালো করতে চাস তাহলে আমি যা বলছি সেটা মেনে নে। নইলে এই একটা ভিডিও থেকে তোর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে।" আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার দিদি নিজের খুশির জন্য আমার জীবনটাকে এইরকমভাবে নষ্ট করবে। আমি তখন দিদির শ্বশুরকে বলি, "আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো আপনাকেই খারাপ ভেবেছিলাম। আপনি না থাকলে আমার জীবনটা আজকে নষ্ট হয়ে যেত।" ঠিক ওই সময় দেখি আমাদের বাড়িতে পুলিশ ঢুকেছে। আমি ও দিদির শ্বশুর বুঝতে পেরেছিলাম যে বাবা নিশ্চয়ই বাড়ি চলে এসেছে। বাবা দরজায় বাড়ি দিয়ে বলে, "দীপিকা, দরজা খোলো, আমি আছি।" বাবার গলার আওয়াজ পেয়ে আমি কাঁদতে, কাঁদতে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরি। পুলিশ তখন আমার জামাইবাবুকে অ্যারেস্ট করে এবং মোবাইলটা নিয়ে ১ম এই আমার যে ভিডিওটা ছিল সেটাকে ডিলিট করে ফেলে। ওই ঘটনার পর থেকে আমরা আর দিদির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। ওই ঘটনাটা হতে আজ ৩ বছর হয়ে গেছে। আমাদের বাড়ির কেউ দিদিকে এখনো ক্ষমা করতে পারেনি। কারণ বাড়ির কেউ ভাবতেও পারেনি দিদি এরকম কিছু একটা খারাপ কাজ করবে। পরে আমি বুঝতে পেরেছিলাম বিয়ের ৪ মাস পরে দিদি জামাইবাবুকে দিয়ে আমার কেন এত খাতির সেবা করেছিল। কারণ তারা আগে থেকেই ভেবে রেখেছিল আমার মাধ্যমে তারা নিজের বাচ্চা এই দুনিয়াতে নিয়ে আসবে। কিন্তু বলে না, জোর করে কোনো কাজ হয় না। যে কাজটা মন থেকে হয় সেই কাজটা জোর করে করাতে গেলেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, এটা সবসময় মাথায় রেখে কাজ করা উচিত যাতে আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়। একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাসটা ফিরে পাওয়া অনেক মুশকিল। আমি এখন বাবা-মায়ের সঙ্গেই থাকি। বাবা আমার জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই। ধন্যবাদ।